This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলার অনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। প্রথম খবর হবে পাসপোর্ট জালিয়াতির খবর, কারণ গত এক বছরে ইস্যু হওয়া ৭০টির বেশি পাসপোর্টের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো কলকাতা পুলিশ। ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের। এই পাসপোর্টগুলো কলকাতা পুলিশের এলাকার ঠিকানায় তৈরি। তদন্তকারীদের সন্দেহ এই পাসপোর্টগুলো ভুয়ো নথি দিয়েই তৈরি করা হয়েছে। আরও একবার জানিয়ে দিই, গত এক বছরে ইস্যু হওয়া ৭০টার বেশি পাসপোর্টের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো কলকাতা পুলিশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ৭০টার বেশি পাসপোর্ট, সেগুলোর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো কলকাতা পুলিশ। কেন? কারণ ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই পাসপোর্টগুলো কলকাতা পুলিশের এলাকার ঠিকানায় তৈরি। তদন্তকারীদের সন্দেহ হচ্ছে যে এই পাসপোর্টগুলো, মানে এই ৭০টা পাসপোর্ট, এই পাসপোর্টগুলো ভুয়ো নথি দিয়ে তৈরি করা হয়েছে। এবং এতদিন পর্যন্ত যে ইস্যুতে তৎপর হয়েছিল গোয়েন্দা বিভাগ যে ভুয়ো নথি দিয়ে তৈরি হয়েছে যে পাসপোর্ট, সেই পাসপোর্টগুলোর মধ্যে গত এক বছরে ইস্যু হয়েছে এমন ৭০টার বেশি পাসপোর্টের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো কলকাতা পুলিশ। কথা বলবো, সিজার মণ্ডল আমাদের সহকর্মী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সিজার, এই যে ৭০টার পাসপোর্টের দিকে নজর রাখা হচ্ছে, কেন এই ৭০টা পাসপোর্ট? দেখো, এই চক্রের গোড়া পর্যন্ত পৌঁছতে আরেকটা পদ্ধতি, কারণ এই পাসপোর্ট হোল্ডার অর্থাৎ ভুয়ো নথি দিয়ে যারা পাসপোর্ট পেয়েছে তাদের হদিশ পেতে বা তাদের চিহ্নিত করতে এই লুকআউট নোটিশ। কারণ স্থলবন্দর, নৌবন্দর বা বিমানবন্দর দিয়ে এই পাসপোর্ট ব্যবহার করে কারা কোথায় গেছে সেই তাদের অবস্থান জানবার জন্যই এই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এবং কোথাও গোয়েন্দারা মনে করছেন এদের কয়েকজনকে হাতে পেলে জানা যাবে যে তারা কাদের মাধ্যমে, কাদের টাকা দিয়ে, কাদের সঙ্গে যোগাযোগ করে এই পাসপোর্ট পেয়েছিলেন। তাহলে চক্রের অন্য একটা দিক থেকে তদন্ত শুরু করা যাবে, যেখান থেকে এই চক্রের গোড়া পর্যন্ত পৌঁছানো যাবে। এবং সেই কারণেই এই পদক্ষেপ বলে আমরা জানতে পারছি। একেবারেই তদন্তের গোড়া পর্যন্ত পৌঁছানোর জন্যই গোয়েন্দা পুলিশের এই উদ্যোগ। অনেক ধন্যবাদ সিজার তোমায়, নজর রাখো। আচ্ছা দেখুন, জালিয়াতির চক্র কলকাতা পুলিশের অন্দরেই কি ডালপালা মেলেছে? কেন এই ধরনের প্রশ্ন? কারণ পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার ট্রাফিকের হোমগার্ড। এদিকে সমরেশ, ওদিকে মনোজ, তাদেরকে জেরা করে নতুন নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। আর এবার সন্দেহের তালিকায় কলকাতায় ২ ডিভিশনের অন্তর্গত কয়েকটা থানার ভেরিফিকেশন অফিসাররা। পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের জালে ট্রাফিক হোমগার্ড। সরকারি আধিকারিক, প্রাক্তন এসআই, ডাকঘরের কর্মীর পর হোমগার্ড। চন্দননগরের পুলিশের জালে ৩ অভিযুক্তের মধ্যে একজন হোমগার্ড। नकल नथी जमा दिए पासपोर्ट तैयारी करते धृत 3 जन। नहीं सर, उनका कोई फॉल्ट नहीं है, क्योंकि देखिए वो तो उस डिपार्टमेंट के है ही नहीं, वो तो ट्रैफिक डिपार्टमेंट में है, तो वो कहाँ से कोई भी जाली पासपोर्ट करेंगे? उनका तो ये काम ही नहीं है। ওকে পুলিশ ফাঁসিয়ে নিয়ে গেছে, কে ফাঁসিয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু ওকে যত যদি পাসপোর্টের ব্যাপারে কেউ ফাঁসিয়েছে তো আগে ওকে যা বড় অফিসার আছে ওদেরকে ধরুক, যে সিগনেচার করে। ও তো এইসব কাজ করে না, ও তো একটা ট্রাফিক পুলিশ আছে, যা মেন অফিস আছে ওরাই সাইন করে সব পাঠাচ্ছে লোককে, টাকা ওরাই খাচ্ছে। আর যখন ফেসে গিয়েছে সব এই ছেলেগুলোকে দিয়ে দিয়েছে, যার ভিতরে ছেলেগুলো আছে। চক্রে জড়িত থাকতে পারে আরো অনেকেই সন্দেহ পুলিশের। চক্রের গভীরে যেতে ধৃতদের হেফাজতে চায় চন্দননগর কমিশনারেট। পাসপোর্ট কাণ্ডে একের পর এক গ্রেফতারি। ধৃতদের জেরা করে ক্রমশ স্পষ্ট হচ্ছে কিভাবে এই চক্র কাজ করত। জাল নথি দিয়ে পাসপোর্টের আবেদন জানানোর পর ভেরিফিকেশনে বিস্তর জল মেশানো হতো। আর এখানেই সামনে আসছে পুলিশের ভূমিকা। পুলিশ সূত্রে খবর, ধৃত মনোজ, সমরেশদের জেরা করে জানা গিয়েছে উত্তর ও উত্তর পূর্ব কলকাতার কয়েকটি থানা এলাকার ঠিকানা ব্যবহার করে ভুয়ো নথিতে পাসপোর্ট ইস্যু হয়। 52টি পাসপোর্টের ভেরিফিকেশন করেছিলেন প্রাক্তন এসআই আব্দুল হাই। বাকি 100টি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছিল, সেখানেও কারসাজি হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। তদন্তকারীদের সন্দেহ আব্দুল হাইয়ের মাধ্যমে থানা স্তরে পুলিশ কর্মীর সঙ্গে যোগাযোগ তৈরি করেছিল চক্রের মাথারা। পাসপোর্ট জালিয়াতিতে কত টাকা লেনদেন হয়েছে জানতে মরিয়া লালবাজার।
হেফাজতে থাকা মনোজ ও আব্দুলকে জেরা করে তাদের সংস্পর্শে থাকা থানা স্তরের পুলিশ কর্মীর নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন পাসপোর্ট সেকশনের পর এবার থানা স্তরের পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। এদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় অভিযুক্ত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে লালবাজার। তদন্তে এখনো পর্যন্ত যা জানা গেছে, এই দীপক মণ্ডল সমরসকে পাসপোর্ট দেওয়ার জন্য ৩,০০০ টাকা করে পেত। এই বয়ানকে হাতিয়ার করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ। এরকম একটা ঘৃণ্য অপরাধীদের এত তাড়াতাড়ি এরা যদি জামিন পেয়ে যায়, তাহলে সেটা কার ব্যর্থতা? পুলিশের কেস লেখায় ব্যর্থতা, পুলিশের ভেতরের অপদার্থতা, সেটা বুঝতে পারি না। এখন ওইসব নাটক করে যাতে জামিন ক্যান্সেল হয় তার জন্য আবেদন জানাবে, জামিন ক্যান্সেল হওয়া এত সহজ নয়। যারা জালিয়াতির সাথে যুক্ত তাদেরকে কিন্তু ধরছে রাজ্য সরকারের প্রশাসন, রাজ্য পুলিশ, রাজ্য এসটিএফ। পাশাপাশি আমরা দেখছি যে কেন্দ্রের বিদেশ দপ্তরের ব্যর্থতার জন্য পাসপোর্টের অফিস, যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, তাদের ব্যর্থতার জন্যই কিন্তু আজকে জাল পাসপোর্ট বেরোচ্ছে। এটা কিন্তু জলের মতো পরিষ্কার। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ। সুপ্রিয় গুহ, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। জেল, যার অপর নাম সংশোধনাগার, সেখানে বন্দীদের সংশোধনের জন্য পাঠানো হয়, কিন্তু জেলে বসে খুললে এখন টাকার জোগাড় করা হচ্ছে। জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুল, তাকে জেরা করে বিস্ফোরক তথ্য এলো। লক আপে বসে 2 লাখ টাকা জোগাড় করেছিল তারিকুল। সময় বুঝে জেলের অন্য বন্দী তাদেরকে মগজ ধোলাই করত সে। কোন উদ্দেশ্যে এত টাকা মজুত করেছিল তারিকুল? কি ছক কষেছিল সে? তার মাথায় কি চলছিল জানতে এখন মরিয়া তদন্তকারীরা। জেলে বসেই টেরার ফান্ডিং, লকআপে থেকেই 2 লাখ টাকা জোগাড়, তারিকুলকে জেরায় বিস্ফোরক তথ্য। স্লিপার সেলকে কাজে লাগিয়ে গত কয়েক মাসে দেদার টাকা তুলেছে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম। চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। প্রশ্ন উঠছে, তারিকুল কেন টেরার ফান্ডিং করছিল? তাহলে কি নাশকতা সরঞ্জাম কিনতে টাকা তুলছিল সে? 2 লক্ষ টাকা কি বাংলাদেশ থেকে এসেছিল? এই সব প্রশ্নের জবাব পেতে তারিকুলকে লাগাতার জেরা করছেন গোয়েন্দারা। জেরা করা হচ্ছে এবিটি জঙ্গি সাজিবুল ও মুস্তাকিমকেও। এই টাকা কেন তোলা হয়েছিল সেই প্রশ্নের জবাব খুঁজছেন গোয়েন্দারা, কারণ তাদের জোরালো সন্দেহ এই টাকা তোলা হয়েছিল মূলত সংগঠনের জন্য, অস্ত্র বা বিস্ফোরক কেনবার জন্য। কারণ তারিকুল যে মাধ্যমে টাকা তুলেছেন গোয়েন্দাদের সন্দেহ সেটা বাংলাদেশ থেকেই ঘুরপথে স্লিপার সেলের সদস্যদের হাত দিয়ে এসছে, এবং তারিকুলই যে বাংলায় আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম মাস্টারমাইন্ড সেটারও কিন্তু একাধিক জোরালো প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। তদন্তকারীরা জানতে পেরেছেন জেলে বসেই অন্য বন্দীদের জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করত তারিকুল। জেল থেকে ছাড়া পেলে জঙ্গি নেতাদের সঙ্গে দেখা করার পরামর্শও দিত। গোপন সূত্রে খবর, তারিকুলের সঙ্গে জেলেই পরিচয় মুর্শিদাবাদে ধৃত এবিটি জঙ্গি আব্বাসের। তারিকুলের কথাতেই 2020 সালে জামিন পাওয়ার পর অসমের কোকরাঝাড়ে নূর ইসলামের সঙ্গে যোগাযোগ করে আব্বাস। অসমের আরও কয়েকজনের ঠিকানা ও ফোন নাম্বার আব্বাসকে দিয়েছিল তারিকুল। তাদেরকেও চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই নূর ইসলামের সঙ্গে যোগাযোগ করিয়ে অসম মডিউলের সঙ্গে বাংলা মডিউলের যে সমন্বয়ের কাজ সেটা তারিকুলই করেছিল, এবং সেখান থেকেই গোয়েন্দাদের ধারণা এই 2 লক্ষ টাকা জেলে বসে সে তুলেছিল মূলত বড় কোনো নাশকতার পরিকল্পনা করবার জন্যই। তারিকুলকে জেরার পরে গোয়েন্দারা মনে করছেন মুর্শিদাবাদে এই মডিউলের কমপক্ষে 17 জন সদস্য রয়েছে। কয়েকজনকে চিহ্নিত করা গেলেও তারা এখন অন্তরালে, বাকিদের খোঁজ চলছে। এদেরকে মিষ্টি কথায় জিজ্ঞাসা করলে হবে না। সিনেমায় যেভাবে বড় সুনীল শেট্টি, তারপরে ধরুন আরও সব ওই অজয় দেবগনরা যেভাবে আসামিদের জেরা করেন, এদেরকে এইভাবে জেরা করতে হবে। এদেরকে ওই সাধারণভাবে বিরিয়ানি খাইয়ে জেরা করলে এরা কখনো উত্তর দেবে না। পয়সা ফেকো তামাশা দেখো, জেলের গেটে লেখা নেই তাই এই জেলের মধ্যে টাকা ঢুকেছে, মোবাইল আছে, মোবাইলে যোগাযোগ আছে, জেলের মধ্যে বসে তোলা হচ্ছে, তৃণমূল নেতাদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে। তো এই জেলে সবকিছু হতে পারে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাকিয়ে দেখুন কি অবস্থা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন জেলে সেখানে মধুচক্র চলে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাকিয়ে দেখুন সেখানে জেলের ভিতরে মদ, সাট্টা, জুয়ার আসর চলে। সেখানে জেলে বসে বসে বড় বড় ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করে সেখানকার দুষ্কৃতীরা। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার কারা দপ্তর যথেষ্ট দক্ষ এবং তৎপর।
বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসার সঙ্গেও যোগ ছিল তারিকুলের। বিয়ে করেছিল ঝাড়খণ্ড থেকে আসা মাদ্রাসার এক কিশোরী ছাত্রীকে। গোয়েন্দারা জানতে পেরেছেন স্ত্রীর সূত্র ধরেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ পাকুড় এলাকায় জেএমবি সংগঠন বিস্তার করে তারিকুল। সংগঠনের সামরিক শাখার সদস্য হিসেবে অস্ত্র ও আইইডি বানানোর প্রশিক্ষণ দিত সে। গোয়েন্দা সূত্রে দাবি, সাদ রাডি, আব্বাস ও মিনারুলকে ঝাড়খণ্ডের পাথর খাদান এলাকায় বিস্ফোরক ও ডিটোনেটর কিনতে পাঠিয়েছিল তারিকুলি। প্রশ্ন উঠছে, মিনারুল যদি ধরা না পড়তো তারিকুল দিব্যি বাংলাদেশে ফিরে যেত, আর জানাই যেত না পশ্চিমবঙ্গের জেলে বসে অনায়াসে জঙ্গি নেটওয়ার্ক চালানো যায়। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।